জাতীয় সংবাদ। ঈদ সামনে রেখে শ্রমিকের পাওনা চলতি মাসের ২৮ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এই সময়ের মধ্যে শ্রমিকদের দেনা পাওনা পরিশোধ না করলে যেসব মালিকদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের গ্রেপ্তার করা হবে। আজ সচিবালয়ে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। প্রথম ধাপে আটকে পড়া ৮,০০০ বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যাচ্ছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি বলেছেন, প্রথম ধাপে মালয়েশিয়া যাবেন আটকে পড়া ৮,০০০ কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম ও বৈষম্য থাকবে না। আজ ঢাকায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের উদ্বোধনী অধিবেশন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বেলা 11:15টায় এই বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট। গত ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়। তাতে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি ভোটের ফলাফলের গ্যাজেট প্রকাশ করে। এরপর শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন তাপস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইশরাক পান ২,৩৬,০০০ ভোট। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক। রাজনীতির সংবাদ। যে কোনো ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে একথা জানান। মির্জা ফখরুল তার পোস্টে লেখেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। এর পাশাপাশি ত্রাণ সরবরাহ চলছে কঠোর বিধিনিষেধ। এতে অপুষ্টিতে ভুগে অন্তত ৩ শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ঝুঁকিতে রয়েছে ১৪,০০০ শিশু। আজ আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত অপুষ্টি ও ওষুধের অভাবে অন্তত ৩২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলায় মঙ্গলবার কমপক্ষে ৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তথ্য প্রযুক্তির সংবাদ। ঢাকায় শুরু হয়েছে বিডিনগ ১৯-এর কার্যক্রম। আজ থেকে শুরু হয়েছে কর্মশালা, চলবে ২৩ মে পর্যন্ত। আগামী ২৪ মে গুলশানের লেকশোর হোটেলে অনুষ্ঠিত হবে বিডিনগ ১৯ কনফারেন্স। বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটর্স গ্রুপ, বিডিনগ ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসপিএবির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯তম বিডিনগ সম্মেলন ও কর্মশালা। সম্মেলনে ৩ দিন টেকনিক্যাল কর্মশালা ও ১ দিন বিডিনগ সম্মেলন অনুষ্ঠিত হবে বরাবরের মতো। কর্মশালায় ইন্টারনেট প্রকৌশলীদের অ্যাডভান্সড বিজিপি রাউটিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। খেলার সংবাদ। নিউজিল্যান্ডের এ দলের বিপক্ষে প্রথম আনঅফিশিয়াল টেস্টে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। এই সিরিজে টিকে থাকতে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় টেস্টে সফরকারীদের মুখোমুখি হবে স্বাগতিকরা। এই টেস্ট টিকিট ছাড়াই খেলা দেখতে পারবেন দর্শকরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়েছে, ৪ দিনের এই আনঅফিশিয়াল টেস্টের সবগুলো দিনই দর্শকদের জন্য গ্যালারি উন্মুক্ত থাকবে। ৫ নম্বর গেট বাদে বাকি গ্যালারিগুলোতে টিকিট ছাড়াই খেলা দেখতে পারবেন তারা। যদিও কিছু নির্দেশনা দিয়ে রেখেছে বিসিবি, সেগুলো অনুসরণ করলেই বিনামূল্যে খেলা দেখতে পারবেন দর্শকরা। সংস্কৃতি বিনোদন। ২ দিন কারাবাসের পর গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। কারামুক্তির সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন অভিনেত্রী। কারাগার থেকে বের হয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে ফারিয়া লেখেন, জীবনের সবচেয়ে মুমূর্ষ সময় পার করেছি এই 2টি দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম, তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই।
এর আগে গত রবিবার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন থেকে অভিনেত্রীকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর ফারিয়াকে ডিএমপির ভাটারা থানায় থাকা এক হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। পরে আদালত অভিনেত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।